চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। কি আবার হবে? নাজিফা বলেছে যে ওরা বাসা থেকে না যাওয়া পর্যন্ত সে বাড়িতে আসবে না, আবার ওরাও বলেছে আমাকে না নিয়ে যাবে না। মানে কি তুমি গ্রামে চলে যাবে? আমারও আসলে একটু যেতে ইচ্ছে করছে। এক্সকিউজ মি, আপনার বাসা তো উত্তর দিকে, আমি ওদিকে যাচ্ছিলাম, চাইলে আমার সাথে যেতে পারেন। তার উপরে মনে করো যদি আসল লাইনে নাইমা যায় তাহলে তো কথাই নাই, টাকা আর টাকা। বুঝছি বুঝছি, মিতুল মারা গেছে আজ তো 8 বছর হইল, জোয়ান নাই, এতদিন একা আছে বা কেমনে? তোমার মাথায় না আসলে বুদ্ধি আছে। মা, মা আমি কিন্তু এই বাড়িতে ঢুকছি না। ওরা যতক্ষণ এখানে আছে আমি কিন্তু বাসায় ঢুকছি না। আমি অথৈদের বাসায় আছি, ওরা চলে যাওয়ার পরে আমাকে ডাকবেন, আমি আসবো। ওরা আমাকে বাড়িতে নিয়ে যেতে চায়। কি বলেছে? ওরা বলেছে যে, আমি শুনেছি ওরা কি বলেছে। আপনি কি বলেছেন? না, আমি আর কি বলবো বলো, ওদের 2টা বাচ্চা আছে, ওরাও তো আমার নাতি নাতনি, ওরা নাকি আমাকে দেখতে চায়। আচ্ছা বুঝেছি, ওরা আপনাকে জাস্ট ইমোশনালি ব্ল্যাকমেল করছে। কি কি করছে? মা আপনি বুঝতে পারছেন না, ওরা আপনাকে টোপ দিচ্ছে। ওরা আপনাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সমস্ত সম্পত্তি লিখায় নিবে, আর কিচ্ছু না। তা আমি কি বলবো বলো? আমি কিন্তু কালকে আপনাকে বলেছি আপনার সহায় সম্পত্তি যা আছে ওদেরকে লিখে দিন, আজকেই লিখে দিন, তারপরে দেখবেন সুরসুর করে চলে গেছে, তখন আর আপনাকে নিয়ে যেতে চাইবে না। তোমার কথা তো আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি বলছি সেটা তুমি বুঝতে পারছো না। আমি বলেছি তো যে আমি জীবিত থাকতে টুটুল কিছুই পাবে না, আমার মৃত্যুর পরে টুটুল আর মিতুল দুজনেই আমার সম্পত্তি বাড়িঘর সব পাবে। মা মিতুল তো নাই। মিতুল নাই, কিন্তু তুমি আরিয়ানা তো আছো। আমি আপনাকে কতবার বলবো মা, আমার এই সমস্ত সহায় সম্পত্তির উপরে কোনো লোভ নাই, আমাদের লাগবে না এগুলো। লাগবে না বুঝতে পারছি, তুমি তুমি যা বলছো সেটাই হয়ে যাবে, সবকিছু এত সস্তা। তো এখন কি করবেন আপনি মা? আমার তো সব সহ্য হচ্ছে না। আমি ওদের সাথে চলে যাব। চলে যাবেন মানে? চলে যাব মানে চলে যাব। আমি আর তোমাকে অশান্তিতে রাখতে চাই না। আপনি চলে যাবেন কেন? আমি চলে যাচ্ছি।
চলে যেতে চাচ্ছে, যাক, সে চলে যেতে চাচ্ছে তার নিজের ছেলের কাছে। আমি তো তার ছেলের বউ, আমি তো পরের মেয়ে। না হয় 9 বছর থেকে আমরা একসঙ্গে আছি, আর তাদের এতদিন কোনো খোঁজ খবর ছিল না, কিন্তু রক্তের দামের মূল্য হয়তো সব থেকে বেশি, তাই মাত্র একদিনেই তারা আপন হয়ে গেল। আর আমি মিতুল, তুমি? আমি তো আসল মিতুল নই, আমি তো সেই কবে মারা গেছি। আমি স্রেফ তোমার কল্পনা, এটা বারবার তোমাকে বোঝাতে হবে? বক বক থামাও তো, ওঠো প্লিজ, ওঠো ওঠো। তোমার ভাই ভাবের মতলব বুঝেছো তো? এতদিন ধরে কোনো খোঁজ খবর নেয়নি, এখন হুট করে এসেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো মতলব ছাড়া তো ওরা এখানে আসেনি। সবাই সেটা বোঝে, টুটা ফাটা সম্পত্তি যা আছে নিজেদের নামে করে নিতে চায়। রাইট, আমিও সেটাই চাই। তোমার মা তোমার ভাইকে সমস্ত সম্পত্তি লিখে দিক। কিন্তু অর্ধেক তো তোমার। আমি যেহেতু ইন্নালিল্লাহ হয়েছি, আমার যা আছে সবগুলো তো এখন তোমার। তুমি এত সহজে করে ছেড়ে দিবে? আমি আমার বাবার এত কিছু ছেড়ে দিতে পেরেছি, আর এতটুকু ছাড়তে পারবো না? লজিক হ্যাজ, যুক্তি আছে। হ্যাঁ, তো মা তো কোনো যুক্তি শুনতে চাচ্ছে না, মা তো তাকে সবকিছু লিখে দিতে চাইছে না মিতুল। মা বুঝতে চাচ্ছে না যে একবারে লিখে দিলে একবারে ঝামেলা চলে যায়, আর না হলে ওরা পিছু ছাড়বে না, ওরা বারবার আসবে, আর আমি ওদের মুখ দেখতে চাই না। ওই জমিগুলো লিখে দিলে কি হয় মিতুল? মা তো ওগুলো ভোগ করছে না, আমরা তো কোনোদিন ওখানে আর যাব না। ওই ছোট্ট একটা জমি আর এই ভাঙাচোরা বাড়ি, ওইটা দিয়ে মা কি করবে মিতুল? আমাদের তো ওই জমিটা লাগছে না, আমরা অভাবে আছি, কিন্তু ওই সম্পত্তি ছাড়া তো আমাদের চলছে এবং চলবে। তাহলে উনি কেন এরকম করছেন? মা মা চলে যেতে চান। মা এরকম একটা কথা বলে ফেললো মিতুল, মা এরকম একটা কথা বলতে পারে বলো? হ্যাঁ, আমি নুপুরটা মাত্র 1000 টাকায় কিনেছিলাম। এখন আবার নুপুরের প্রসঙ্গ আসলো কোত্থেকে? আহা, শোনোই না, এখন যদি এই নুপুরটা কেউ 20,000 টাকায় কিনতে চায়, তুমি কি সেটা বিক্রি করবে? কখনো না। তার মানে হচ্ছে তুমি বিনামূল্যেও এটা কাউকে দান করবে না, কারণ এটার সাথে আমার স্মৃতি জড়িত। ঠিক তেমনি ওই বাড়ি, ওই সম্পত্তির সাথে মায়ের স্মৃতি জড়িত। এই সম্পর্ক 50 বছরের বেশি। মা কি এত সহজেই সেটা ছুঁড়ে ফেলে দেবে? এই টুটুল, এখন বাসের টিকিট পাওয়া যাবে না? এখন? হ্যাঁ, যাবে। তাহলে তো রেডি হ, আমি তোদের সাথে বাড়িতে যাব। আজকে? হ্যাঁ আজকে, এখনই। ঠিক আছে মা, চলেন, আমরা এখনই যাব। চলো। তো গুজগাছ করে নে, আমি রেডি হচ্ছি। দাদি এই আরে না, শোন, তুই গিয়ে অথৈদের বাসে গিয়ে থাক, তোর মা অফিস থেকে এসে তোকে নিয়ে আসবে। আর আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমি গ্রামে চলে গেছি। না না, আমি তোমাকে যেতে দিব না। তোর মা ডাকলে আমি আবার আসবো, বুঝলি?
তাহলে আমি তোমার সাথে যাই না। ঢং করিস না তো, তোর মা তোকে ছেড়ে থাকতে পারবে? আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তাহলে এক কাজ করো, তুমি আমাদের সাথে চল। আর আমার মা কি আপনাদের সাথে যাবে? আমার মা তো আপনার মুখই দেখতে পারে না। তাহলে চাস কি তুই? আমি তোমাকেও লাগবে, মাকেও লাগবে, আমি দুজনকে ছেড়ে থাকতে পারবো না। সেটা তো এখন উপায় নেই, তুই তোর মায়ের কাছেই থাকবি। আমার যদি ইচ্ছে হয় আর তোর মা যদি ডাকে তাহলে আমি আসবো, বুঝলি? এই তোর রেডি হয়ে নে, আমি গোছগাছ করে নিচ্ছি, রাখো। আরে কি হইছে? আপনি কি করে? আরে 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 যাও যাও, তুমি তাদের কাছে যাও। বিচ্ছু মাইয়া কি? আমি বিচ্ছু? ওরে বাবা রে, ও বাবা, এই তুমি তাদের কাছে যাও। আমার তো তোকে নিয়ে যাচ্ছে। আরে যাবে না বাবা, যাবে না, বস, কান্না করো না। শোন, আমি তোর মাকে কল দিচ্ছি, জাস্ট একটু দাঁড়া বাবা, দাঁড়া, না এমন করে না, এমন করে না। হ্যালো, আরে আপা, আরে আপা কই যায়? আরিয়ানা কি করছে? কেন, কি হয়েছে? আরে আরিয়ানা কি করছে একটু তো শোন, কি মানে খুব ঝামেলা হচ্ছে এখানে। ও তো একটা রীতিমতো যুদ্ধ বাজিয়ে দিচ্ছে। আরিয়ানা মার সাথে কথা বল, মার সাথে কথা বল। কি করছে? প্লিজ তুমি আসো। আমি আসছি, আমি এখনই আসছি। প্লিজ আসো, প্লিজ আসো। আরে দাদি চলে গেলে কি হবে? দুদিন পরে চলে আসবে তো। চলে যাওয়ার কষ্ট তুমি কি বুঝবে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝবো না, তুই বুঝতে পেরেছিস। ঠিক আছে। হ্যাঁ ঠান্ডা, হ্যাঁ খেয়ে দেবো না, তুই চিৎকার বন্ধ কর। ঠিক আছে, না যাবে না, আচ্ছা যাবে না। মিস্টার সায়ান। আরে নাজিফা, আপনি এখানে? আপনার বাসা এখানে নাকি? না আরেকটু দূরে, আমি আসলে হাঁটতে হাঁটতে এত দূর চলে এসেছি। ও, আমরা বন্ধুরা মিলে একটা পার্টি করব। তার আগে কি আমাকে একটু বাড়িতে পৌঁছে দেওয়া যায় প্লিজ? লিফট চাচ্ছেন? কিন্তু আপনি তো দুপুরবেলা বললেন যে আপনি আমার থেকে কোনোদিন লিফট চাইবেন না। দেখেন, ওই সময় আমি যা বলেছি আপনি আল্লাহর রাস্তায় এখন ভুলে যান। আমার বাসায় যাওয়া খুব দরকার, খুবই জরুরি, আমাকে একটু দিয়ে আসেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি উঠুন প্লিজ। চিপস খাবেন? না ওকে, কোক, স্প্রাইট? না, আপনি চলেন, তাড়াতাড়ি চলেন। এক মিনিট। চিপস, কোক আর 7 আপ। কেমন পার্টি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। সবকিছু নিশ্চয় তো ঠিক পাবে। হ্যাঁ নিছি। ও মাইসো, চলো তাড়াতাড়ি যাই, আবার দেরি করলে পেছনের সিটে বসতে হইব। কেন তুই টিকিট বুক দিস নাই? বুক? আজকাল তো সকলে আগে মোবাইলে টিকিট বুক দেয়, আবার শুনি টিকিট কিনাও যায়। তাই নাকি? টুটুল রে, তুই দেখি এখনো সেই গাইয়া ভূতি থেকে গেলি। আচ্ছা মা চলেন, যাওয়ার হইবে আনে,
যাইতে পারলেই তো হইল, তাই না? চলেন। যাবো তো, যাবো। কি খুঁজতেছো মা? আহ, সবকিছু নিছো তো ঠিকভাবে? নিছি। আচ্ছা, একটু আমি ওই বাথরুমের ওখান থেকে আসতেছি। হ্যাঁ, একটু বাথরুমে। এ বাড়ি ছেড়ে তো কোনোদিন যাইনি। নাজিফাকে না বলে কেমন করে যাই? নাজিফা এভাবে আমার সাথে কথা বললো কেন? গান শুনবেন? রেডিও দিব? না। ওকে। আপনি নর্মালি কি ধরনের গান পছন্দ করেন? কোনো টাইপের গান আসলে আমি শুনি না। আমি আসলে কোনো গানই পছন্দ করি না। রিয়েলি? আমি তো গান ছাড়া একদম বাঁচতেই পারবো না। স্যার, আমি না আসলে খুব টেনশনে আছি, তাই বলছি। ওকে ওকে। হ্যালো, হ্যাঁ অথয়, না 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 না, আমি আসা পর্যন্ত তুই আটকে রাখবি, একদম আটকে রাখবি অথয়। শোন, তুই বরং একটা কাজ কর, তুই সিঁড়ি ঘরে তুই পাহারা দিতে থাক, ঠিক আছে? 10 মিনিট আপু, 10 মিনিট, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। কি সমস্যা? মানে কাকে বেঁধে রাখতে বলছিলেন? সরি ফর আস্কিং। আসলে আমার এভাবে জিজ্ঞেস করাটা একদমই ঠিক হচ্ছে না। না না, আপনি আমার এত বড় উপকার করছেন, আপনাকে তো বলাই যায়। আসলে আমি মাঝে মাঝে আপনার সঙ্গে খুব হার্শ হয়ে যাই। হার্শ না, একটু কোল্ড ব্যবহার করেন আর কি। তারপরও আপনি আমাকে হেল্প করছেন। আবার আমাকে এত বেশি দয়াবান ভাবারও কোনো দরকার নেই। যাই হোক, ওই সমস্যার কথাটা বলছিলেন। আর কি বলবো, আমার ওই শাশুড়িকে তার বড় ছেলে আর তার বউ নিতে এসেছে। আমি কোনোভাবে আমার শাশুড়িকে যেতে দিতে চাই না, তাই জোর করে আটকে রেখেছি। রিয়েলি ইন্টারেস্টিং তো। আপনি এখানে ইন্টারেস্টিং এর কি দেখলেন? না মানে আমার জানা মতে বাংলার গৃহবধূরা তাদের শাশুড়িকে দূরে কোথাও পাঠাতে পারলে বেশ খুশি হয়, তাই না? আপনি বাংলার প্রত্যেকটা গৃহবধূর খোঁজ খবর রাখেন। এবার কিন্তু প্রথমবার আপনি একটু হার্শ। আম সরি, আসলে মাথা ঠিক নেই। এই সোজা গিয়ে ডান দিক দিয়ে। হ্যাঁ, আরে বাথরুমে এতক্ষণ কি করে? যাও না, একটু দেখে আসো না। বাথরুমে গিয়ে আমি কি দেখবো? হ্যাঁ, বুড়া মানুষ নিয়ে এক সমস্যা, তার উপরে যাত্রাপথে তো কথাই নাই। বারে বারে যদি বাথরুম পাই তাহলে তো মুশকিল। আরে হেল্পার কি বারবার গাড়ি দাঁড় করাবো বাথরুম করার লাগিয়া? ওই তো মায়া পড়ছে। চলো মা, দেরি যেতেছে, চলো। কি ব্যাপার, তুমি আমার শিকড় কেনা বলে কেন? তো বক বক করে লোকটা। যাক, তোমার সাথে দেখা হয়ে গেল। আমি তো ভাবছিলাম যাওয়ার আগে তোমার সাথে দেখা হইব না। আপনারা কি এখন যাওয়ার জন্য প্রস্তুত? হ তাহলে যাচ্ছেন না কেন? যান। আল্লাহ রে, বাড়ির মেহমানের সঙ্গে কিরকম ব্যবহারটা করে। ও তো আমাকে সবসময় হেলা ফেলা মনে করছে। তার শিক্ষা আছে,
রূপ আছে, আমাকে কি কোনো মানুষ বলে মনে করছে সে? মা কোথায় যাচ্ছে? কেন মা তার ছেলের বাড়িতে যাবে? কোন ছেলে? আরে এ তো পাগল হয়ে গেছে দেখছি। কেন তার বড় ছেলে, তোমার মরা স্বামীর বড় ভাই। সেই বড় ভাই কোথায় ছিল যখন তার ভাই মারা গিয়েছিল? ও তো আমাকে সবসময় হেলা ফেলা মনে করছে। তার শিক্ষা আছে, রূপ আছে, আমাকে কি কোনো মানুষ বলে মনে করছে সে? মা কোথায় যাচ্ছে? কেন মা তার ছেলের বাড়িতে যাবে? কোন ছেলে? আরে এ তো পাগল হয়ে গেছে দেখছি। কেন তার বড় ছেলে, তোমার মরা স্বামীর বড় ভাই। সেই বড় ভাই কোথায় ছিল যখন তার ভাই মারা গিয়েছিল? আর মা যে মাসের পর মাস অসুস্থ ছিল তখন তার ছেলেই বা কোথায় ছিল? সেসবের জন্য মা আমারে ক্ষমা করছে। কি মা, তুমি কিছু কও না কেন? মা কি বলবে? মাকে তো মার ভিটে মাটির কথা আর ওনার নাতি নাতনির কথা বলে তোমরা ইমোশনাল করে ফেলেছো। মা, তাতে কি হয়েছে? সেটা কি কোনো ভুল হয়েছে? হ্যাঁ, মার মোশনের কি কোনো দাম নাই? মোশন না, মোশন ইমোশন। তুমি চুপ থাকো। হ্যাঁ, কোন কথার পর কোন কথা কইতে হয় সেটা বোঝো না। হ্যাঁ, আর এই যে নাজিফা, ওইটা তার ভিটা, সে যদি যাইতে চায় সে যাবে, তাতে তো তোমার কোনো অসুবিধা থাকার কথা না। হ্যাঁ, মা যদি যেতে চায় যাবে, কিন্তু আমার তো সন্দেহ হইতেছে আপনারা মাকে কি ভালোবেসে নিতেছেন তো জমি জমা লেখায় নিতে। প্রথমে ভালোবেসে বলবেন, তারপর যদি কাজ না হয় তখন বাধ্য করাবেন। নিলে নিক, তুমি তো ওই জমি জমার কোনো তোয়াক্কাই কর। কে বলছে আমি কোনো তোয়াক্কা করি না? ওই সম্পদ আপনার মা, ওই সম্পদের 2 ভাগ করা হবে। প্রথম ভাগ আপনার বড় ছেলে পাবে, দ্বিতীয় ভাগ পাবে মিতুল, মানে আমি পাবো, আরিয়ানা পাবে। আপনি আপনার ওই ছোট্ট জমি আর ওই ঘরটা যেভাবে ভালোবেসে রাখছেন, যেভাবে আগলে রাখছেন, আমিও তেমনি রাখবো। এটা তুমি বলতেছো মা? আর না তো কি, আপনার জমি, আপনার ঘর, আর আমি সেটা যত্ন করে রাখবো না? কি এখন চুপ করে আছো কেন? হ্যাঁ, ও নাকি জমি জমার ভাগ নিব। কিসের ভাগ? মিতুলের আর কোনো ভাগ নাই। এইটা কি বলতেছিস তুই টুটুল? ঠিকই বলছি মা। কেন তোমার মনে নাই নাজিফার পড়াশোনার খরচের জন্য মিতুল যে দিঘির পারে জমিটা বিক্রি করছিল, মিতুলের ভাগ ওখানেই শেষ। কে বললো শেষ? হ্যাঁ, ওইটা তো 1 টুকরা জমি, আরো জমি জমা আছে না, ভিটা আছে না। মিতুল অর্ধেক পাবে, অর্ধেক তুই পাবি। কে করবো ভাগ? আর 1 টুকরো ভাগ হইব না। আপনি বললেই হবে নাকি? এই তুমি কথা বলতেছো কেন? তুমি কথা বলো কি? মা বেটার মধ্যে কথা হইতেছে, তুমি পরের মাইয়া। এই, সে পরের মেয়ে না, সে এই বাড়ির মেয়ে। মিতুল নাই, তার ভাগ সে পাবে। নিজের ছেলের জন্য আপনার কোনো মায়া মহব্বত নাই মা? একটা পরের মেয়ের জন্য আপনি? সে পরের মেয়ে না, নিজের ছেলে হয়ে যা করার কথা তার চেয়ে 100 গুণ বেশি করছে এই পরের মেয়ে আমার জন্য। তাহলে মা, এটা কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, মিতুল নাই, মিতুলের ভাগ এই নাজিফাই পাবে। তুই আমার ছেলে হয়ে তুই আমার জন্য কিছুই করিস না, তারপরেও তোরে আমি গর্ভে ধারণ করছি, সেই জন্য তোরে আমি বঞ্চিত করব না, তুইও অর্ধেক পাবি। তাহলে তুমিও শুনে রাখো আম্মা, কেউ যদি জমি জমা ভাগ করতে গ্রামে যায়, তার আমি লাঠি দিয়ে ঠেঙাইয়া গ্রাম থেকে ভাগাইয়া দিব।
হ্যালো ব্যারিস্টার সাহেব, আপনি নিশ্চয়ই নাজিফা আপুকে নিয়ে এসেছেন। আর আপনি নিশ্চয়ই সিঁড়িতে আপনার নাজিফা আপুর শাশুড়িকে পাহারা দিচ্ছিলেন। আরে বলবেন না, ওই বাড়ির সবাই একটু পিকুলিয়ার আছে আর কি। হ্যাঁ, নাজিফা বলেছে কিছুটা। আসলে সত্যি এটা বউ শাশুড়ির মধ্যে এরকম ভালোবাসা তো এক্সট্রা অর্ডিনারি ঘটনা। এই যে এই গাড়িটা আপনার? হ্যাঁ, নামে আমার, কিন্তু সবকিছু বাপের। জানেন, আমারও না এরকম একজন বড় বাপের পোলা খুব দরকার ছিল। রিয়েলি? হ্যাঁ। তাই নাকি? না, এই ধরেন বড় বাপের পোলার বড় গাড়িতে চড়ে পুরান ঢাকায় গিয়ে বড় বাপের ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। একদিন আপনাকে নিয়ে যাও। না না না, এই বড় বাপের পোলার উপর তার ভরসা নেই, সে তো অন্য আরেকজনের প্রেমে পড়ে গেছে। কি বলছো অথই? আর লুকোচুরি করে লাভ নেই বড় বাপের পোলা। আরে আপনি ওই দিন পাখি নিয়ে নাজিফা আপু আর আরিয়ানার সাথে যা করেছেন তা দেখেই আমি বুঝে ফেলেছি যে আসলে কি চলছে এখানে। একটা রিকোয়েস্ট করবো আপনাকে, শুনবেন? হ্যাঁ হ্যাঁ শিওর, বলো না। আসলে আমাদের মানুষের লাইফে কখনো কখনো হয় কি, খুব দ্রুত খুব সহজে কাউকে না কাউকে ভালো লেগে যায়, আবার এই ভালো লাগাটা খুব দ্রুত চলে যায়, মানে আগ্রহটা চলে যায়। ইংরেজিতে এটাকে কি যেন বলে, ইনফ্যাচুয়েশন। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য ওয়ার্ড, ইনফ্যাচুয়েশন। তাই বলছিলাম, আপনারও যদি তাকে নিয়ে এরকম একটা ফিল হয় তাহলে আমি বলবো প্লিজ নাজিফা আপুকে বিরক্ত করবেন না। মিতুল ভাই মারা যাওয়ার পর থেকে আপু জীবনে অনেক কষ্ট করেছে, একটা বাচ্চার শাশুড়িকে নিয়ে এখন পর্যন্ত এভরিডে স্ট্রাগল করছে। এতদিনে আমি ওনাকে কখনো দেখিনি যে উনি ওনার আশেপাশে কোনো ছেলেকে ভিড়তে দিয়েছে। এখন ধরেন আপুর আপনাকে পছন্দ হয়ে গেল, তারপর আপনার দিক থেকে ওই ভালো লাগাটা আর থাকলো না, তখন আপু কি হবে? আই এম সরি, আমি কিছু সিরিয়াস কথা বলে ফেললাম, আই হোপ আপনি মাইন্ড করেননি। অ্যাবসলিউটলি নট, ইট ইজ আ সিরিয়াস ইস্যু। ভেরি সিরিয়াস। তো সেভাবেই বলছি, প্লিজ আপনি এখন এখান থেকে না চলে যান। এত রাতে যদি আপনি একটা মেয়ের বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে থাকেন না, আপনি যতই ভদ্র চেহারার মানুষ হও না, আপনাকে কিন্তু সবাই টাঙ্কিবাজ বলবে। টাঙ্কিবাজ? আর শুধু টাঙ্কিবাজ না, আপনাকে রংবাজ, ফাত্রা। না 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 না, ওকে কুল, আমি যাচ্ছি। ওকে, হ্যাভ আ গুড নাইট, বাই বাই। সেভ। কি বললি তুই টুটুল? কি বললি? এই টুটুল বাইসে থাকতে জমি জমা কোনো ভাগ হতো না, এই সব জমি জমা আমার। চুপ কর, আর একটা কথাও না, বাইর হয়ে যা, বাড়ি থেকে বাইর হয়ে যা। মনে রাখিস, তোর মতো মানুষের বাড়িতে যাওয়ার কথা আমি আর কোনোদিন স্বপ্নেও চিন্তা করব না। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, তুমি থাকো, তোমার ওই পরের মাইয়া লইয়াই থাকো। কি খারাই আছো কেন? চলো। হ্যাঁ চলো যাই। ওই যে আরিয়ানার জন্য যে খেলনাগুলো আনছিলাম, ও তো ওই খেলনাগুলো নিল না, আমরা নিয়ে যাই। হ্যাঁ, আমাকে বাচ্চারা খেলবে। আমি কি কও তো, কি কথার মধ্যে কি কথা ঢুকাই দিলাম?
আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি আপনার সম্পত্তি হাতছাড়া হতে দেব না। এই জমির দখল তুমি নিতে পারবা কি পারবা না সেটা বড় কথা না, আমার কাছে বড় হলো তুমি যে ওইগুলারে আমার মতো আপন করে ভাবতে পারছো, ওইটাই আমার কাছে বড়। আরিয়ানা, দাদি কাছে আয় আয়। তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছিলে কেন? আমি তোমার হাড্ডি গুঁড়া গুঁড়া করে দিব, তোমার নরম হাড্ডি, নরম হাড্ডি। হ্যাঁ মা বলো। কোনোদিন তো নিজ থেকে একটা ফোন দিস না। মাটা বেঁচে আছে না মরে গেছি সে খবরও তো নিস না। এক মিনিট, ফোন করেছো, আগে হাই হ্যালো করবে, কেমন আছো কেমন আছি ইত্যাদি কথাবার্তা হবে, তারপর না হয় তুমি তোমার ওই অভিযোগের ডালাটা খোলো। তা না শুরু করে দিয়েছো, এই জন্যই তো ফোন করি না। আর কত বাহানা করবি নাজিফা, বল তোমাকে। কেমন আছো মা? শরীর না মন? মন তোমার সাধারণত ভালো থাকে না, শরীর ভালো আছে তো? না। কথা শুনে অবশ্য মনে হচ্ছে না। ও, বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি এখন ব্যথায় এরকম করি, তাহলে তোর বিশ্বাস হবে। করো মা, একটু আউ করো, আমি শুনি। ঢং করিস না নাজিফা, আমার শরীরটা আসলেই ভালো। তোমার ডাক্তার কি বলে? ওই বয়স্ক ডাক্তার কোনো ভালো চিকিৎসা দিতে পারছে আমার মনে হয় না। আজকে হাঁটুর ব্যথা, পশু পড়ে, তারপরে গণিতে আঙুল একেবারে পেঁচিয়ে যাচ্ছে। আর্থারাইটিস হলো নাকি কে জানে। তোর কোনো পরিচিত ভালো ডাক্তার আছে? আছে আমার একটা বন্ধু, আরিয়ানা আর আম্মাকে তো ওর কাছেই দেখাই, আমার সাথেই পড়তো। তোর তো ডাক্তার হওয়ার কথা ছিল, আজকে তুই ডাক্তার হলে আমার কি অবস্থা হয়। মা আমার এখন কাজ আছে, তুমি ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করো, পরে কথা হবে। তাড়াতাড়ি রাখিস না, আরে ডাক্তারের ঠিকানাটা দে, নামটা দে, আমি যাবো না ডাক্তারের কাছে। মা তুমি তো বড় বড় স্পেশালিস্ট দেখায় আসছো, আর ও তো আমার বয়সী, ছোটখাটো, ওকে দিয়ে তোমার পোষাবে না তো মা। অনেক সময় এই ছোট ডাক্তাররাও বড়গুলো থেকে অনেক ভালো চিকিৎসা করে, আর এই বয়স্করা তো কথাই শুনতে চায় না। তোমার কি কথা বলার লোকের দরকার নাকি ট্রিটমেন্ট দরকার? এত কথা বলবি না, দিতে হবে না তোর ওই ডাক্তারের নাম। আচ্ছা আমি তোমাকে চেম্বারের নাম্বারটা এসএমএস করে দিচ্ছি, তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাও। এখন রাখছি। তোমার কি শরীর খারাপ? না না তো, আসলে ওরকম কিছু একটা না। যে বলছিলা? হ্যাঁ বলছিলাম একটু আর্থারাইটিসের মতো, কিন্তু এখন ঠিক হয়ে গেছে, ওটাই বলছি। ও তাহলে এক কাজ করো, ডক্টর আয়নকে একবার দেখে নাও, আমি ফোন করে দিই। এরকম বিরাট কিছু নেই যে আমার ডাক্তার আনাসের কাছে যেতে হবে, মানে কি? আর আগুন
জি জি জি, এটা স্কাইলাইট। জি জি, কোন অ্যাপার্টমেন্ট আছে? ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। নাজিফা, তুমি? শরীর খারাপ? না। তাহলে এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো যে? একটা জিনিস ভাবছিলাম। কি ভাবছিলে? তোমাকে কি বলবো বুঝতে পারছি। বলে ফেলো, সমস্যা কি? ভয়। কিসের ভয়? নিজের উপর ভয়। বুঝিনি। নিজের উপর আমার বিশ্বাস কম, নাজিফা। এত না পেঁচিয়ে সরাসরি বলে ফেলো না। আমার তোমাকে ভালো লাগে না। এই কথা বলতে এত ভয়? আগে পুরো কথাটা তো শুনবে। তুমি অনেক সিরিয়াস ধরনের একটা মানুষ, আর আমি বিদেশে অনেক লাইট আর ওপেন লাইফ লিড করেছি। অনেক মেয়েকে আমার ভালো লেগেছে, অনেকের সাথে ফ্রেন্ডশিপও হয়েছে, একজনের সাথে রিলেশনশিপও হয়েছে, পরে তার সাথে ব্রেকআপ হয়েছে। তবে ওর সাথে এখন আমার ফ্রেন্ডশিপ আছে। তুমি তোমার বিদেশি প্রেম কাহিনী আমাকে কেন শোনাচ্ছ? কারণ আমি জানি তুমি কোনো ধরনের ব্রেকআপ মেনে নিতে পারবে। রিলেশন শুরু করার আগে ব্রেকআপের কথা চিন্তা করছো? হয়েছে বললাম, নিজের উপর বিশ্বাস কম আমার। তাহলে তুমি ঠিকই ধরেছো। আমি এমন একটা মানুষ, সহজে কাউকে আপন করতে পারি না, কিন্তু একবার যাকে আপন করি তাকে কখনো ছেড়ে যেতে পারি না। কাছে এসে কেউ যদি দূরে চলে যায়, আমি তাহলে সেটা একদম মেনে নিতে পারি না। আমার তখন খুব কষ্ট হয়। স্যার, 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 ইয়েস। কি হয়েছে স্যার? না মানে শরীরটা একটু খারাপ লাগছে। তাই নাকি?
ও গড, স্যার আপনার তো জ্বর এসেছে। হ্যাঁ তাই নাকি? জ্বর? হ্যাঁ মানে কেন হঠাৎ করে জ্বর আসবে? কি ব্যাপার এখন আসছে না কেন? অবশ্য ডাক্তার। আপনি নাজিফার আম্মু? জি। আসসালামু আলাইকুম আন্টি। আমার নাম শরীফ। নাজিফা আপনার কথা আমাকে বলেছে। খুব ভালো হয়েছে। জানো তো নাজিফার কোনো ফ্রেন্ডের সাথে আমার কোনোদিনই পরিচয় হয়নি, তোমার সাথে পরিচয় হয়ে আমার ভীষণ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে আন্টি। এবার বলুন আপনার জন্য আমি কি করতে পারি, কি সমস্যা হচ্ছে আপনার? তুমি তো নাজিফার খুব ভালো বন্ধু। নাজিফার হাজবেন্ড মারা গেছে, 9 বছর হয়ে গেছে। ওকে একটু ফিউচার নিয়ে ওর বিয়ের কথা এসে বলো না তুমি। জি আমি। আরে তুমি তো ওর বন্ধু, তুমি তোমার বান্ধবীর সুখের কথা ভাববে না? প্রথম দু একবার বলেছি, কিন্তু এসব কথা শুনলে ও ভীষণ রাগ করে, তো তাই পরে বলাটা ছেড়ে দিয়েছি। তুমি কি বিবাহিত? জি আমি বিবাহিত। এত কাশছো কেন তুমি? আরে এত কাশলে মানে তুমি নিজেই তো চিকিৎসক, তুমি এত কাশলে তুমি অন্য পেশেন্টদের কেমন করে চিকিৎসা করবে? আসলে আন্টি আমার ওই ঠান্ডার ধাত আছে, তো সারা বছরই সর্দি কাশি লেগেই থাকে। তুমি নিজে ট্রিটমেন্ট করানো? অনেক চিকিৎসা করিয়েই এই অবস্থায় এসেছি, এটাই আমার সব থেকে ভালো অবস্থা। জি এবার আন্টি বলুন আপনার কি সমস্যা হচ্ছে? আমার আসলে সেরকম কোনো অসুবিধা নেই, মানে আমার কোনো ট্রিটমেন্ট লাগবে না। তাহলে আপনি ডাক্তারের কাছে এসেছেন যে? আমি এসেছি যে কারণে, মানে আমার কোনো ট্রিটমেন্ট লাগবে না, কিন্তু আমি যে ডাক্তারের কাছে এসেছি সে তো হচ্ছে মহাজন্মের রোগী। শুনো, আমার একটা উপকার তোমার করতে হবে। বলুন। আমি তোমার কাছে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তোমার যত টাকা লাগে আমি তোমাকে দেবো, কোনো না নেই। ছোট্ট একটা মিথ্যে কথা বলবো, খুব ছোট। তুমি নাজিফাকে বলবে আমার ক্যান্সার হয়েছে। কি হয়েছে মা? আমার মা আজকে ওই আমাদের ডক্টর শরীফের কাছে গেছে। ডাক্তার শরীফ মানে ওই ডাক্তার খুক? কি হয়েছে ওনার? বললো তো শরীরটা নাকি খারাপ, কিন্তু মার তো 4-5টা বড় বড় ডাক্তার, সব স্পেশালিস্ট। এদেরকে রেখে হঠাৎ শরীফের কাছে কেন গেল? তোমার মা বড়লোক মানুষ, কাপড় চোপড় যেমন বদলায় সেরকম ডাক্তারও হয়তো বদলেছেন। এটা একটা ফ্যাশন আর কি, মনে করো। ফ্যাশন হলে তো আরো ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করবে, ডাক্তারের বেলায় ভালো কোনো স্পেশালিস্টের কাছে যাবে। শরীফের কাছে কেন গেল? আচ্ছা ঠিক আছে, আমি যাই, ওই রান্নাঘরের থালা বাসনগুলো ধুয়ে ফেলি। না না মা, আমি করে ফেলেছি, আর 20 মিনিটের মধ্যে রান্নাও হয়ে যাবে। চলেন আপনাকে ইনসুলিন দিয়ে দিই। ইনসুলিন আজকে দিব না। কেন ইনসুলিন দিবেন না কেন? রোজ রোজ ইনসুলিন দিতে ভালো লাগে না, 2 দিন ইনসুলিন না দিলে কিচ্ছু হবে না। এটা কোনো কথা মা, ইনসুলিন দিবেন না? আমি তো ভুলেই গিয়েছি।
আজকে সকালে তো ইনসুলিন শেষ হয়ে গেছে। হায় হায়। থাক, কিচ্ছু হবে না, 2-3 দিন। ওই তুমি ওই পরশুদিন বেতন পাবা, তখন কেনো। কি বলেন মা? 400-500 টাকার জন্য আপনার ইনসুলিন দেওয়া হবে না? আমি অথের থেকে এক্ষুনি নিয়ে আসতেছি। মানে এমনি এমনি বলবো যে আপনার ক্যান্সার? আন্টি, আমি আপনার কথা আসলে কিছু বুঝতে পারছি না। তোমার মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করে বসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আরে বসো না, বসো। বাবা, নাজিফাকে কোনোদিন তার আর তার বাবার সম্পর্কের কথা তোমাদের কিছু বলেছে? না, তেমন কিছু বলেনি, কিন্তু তার শাশুড়ি বলেছেন যে ওই বাপ আর বেটির মধ্যে একটা ঠিক এই সম্পর্কের মধ্যে এরকম একটা খুব খুব সম্পর্ক রয়েছে। নাজিফার বাবার সাথে একদম কথা বলে না। আল্লাহর রহমতে আল্লাহ তোমাদের সবকিছু দিয়েছে, শুধু ওর বাবার বলে নাজিফা আমাদের বাড়িতে যায় না, কিচ্ছু ছুঁয়েও দেখে না। জি আন্টি, ও তো একটু জেদি আছে। একটু জেদি? আমার কাছে তো মনে হয় ওর মতো রাগী মেয়ে পৃথিবীতে আর একটাও জন্মগ্রহণ করে। সেই জন্যই তো এত কষ্টে আছে, এত কষ্ট করছে আমার বেটা। আমার আর সহ্য হচ্ছে না বাবা, একদম না। আমার শুধু দুইটি চাওয়া, একটা হচ্ছে নাজিফাকে নিজের বাড়িতে নিয়ে আসা, আর সেকেন্ডটা হচ্ছে ওকে আবার সুন্দর করে একটা বিয়ে দেওয়া। তুমি বললে না তো তুমি ম্যারিড কিনা? জি আন্টি, আমি হ্যাঁ বিবাহিত। ইস, তোমাকে নাজিফার জামাই হিসেবে কিন্তু খুব মানাতো। অবশ্য ডাক্তার হাসবেন্ড হিসেবে অতটা ভালো। কি বলেন আন্টি? না মানে যদি ধরো তোমার শ্বশুর শাশুড়ি অসুখ বিসুখে ভুগে, তখন জামাই হিসেবে ডক্টর ইজ দ্য বেস্ট। কিন্তু বউয়ের জন্য তুমি তো তাকে টাইম দিবে কখন? সারাক্ষণ পেশেন্ট দেখো, হসপিটালে যাও, তাই না? জামাই হিসেবে ডাক্তার ভালো। আন্টি, যদি কিছু মনে না করেন, মানে আমার আরো কিছু পেশেন্ট আছে, তো আপনি যদি একটু দয়া করে তাড়াতাড়ি আপনার কথাগুলো শেষ করেন, বলেন। আমি তোমাকে শর্টকাটে বলছি, তুমি নাজিফাকে খুব পয়েন্টলি বলবে যে আমার ক্যান্সার, আমার আর বেশি দিন সময় নেই, আমি মরে যাব তাড়াতাড়ি। ও যেন শেষ মুহূর্তটা আমাকে সেবা করে কাটিয়ে দেয়। এত কঠিন কথা এত সহজ করে কিভাবে বলছেন? না, তোমাকে এই কথাগুলো মানে ডিরেক্ট বলতে হবে না, তুমি এগুলো বানিয়ে বানিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলবে যাতে ও বিশ্বাস করে। আন্টি, আসলে আমি এসব পারি না, পারবো না। তোমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগতেই পারে, কিন্তু বাবা আমার তো এছাড়া আর কোনো উপায় নেই। এই আমার অসুখের কথা বলে যদি বাপ মেয়ের মধ্যে মিলনটা ঘটানো যায়। না না আন্টি, আপনি যাই বলেন না আন্টি, মিথ্যে কথা বলা আর ভুয়া মেডিকেল সার্টিফিকেট আমি দিতে পারবো। কিন্তু কেন পারবেন? এটাতে হেল্প করো ফ্রেন্ডকে, তোমাকে দিতে হবে বাবা। না আন্টি, আমি পারবো না আন্টি, প্লিজ। তোমাকে আমি প্রচুর টাকা দেব, তোমার চিন্তার বাইরে টাকা দেব। তুমি খালি মুখ দিয়ে বলো কত টাকা লাগবে, বলো। কি যাতা বলছেন আন্টি? যাতা হবে কেন? তুমি হেল্প করবে তোমার ফ্রেন্ডকে। প্লিজ আপনি যান প্লিজ। শরীফ, তুমি তো নাজিমার খুব ভালো বন্ধু, তোমার মনে একবারও মনে হয় না যে নাজিমা একটু ভালো থাকুক, একটু আনন্দ থাকুক, একটা ফিউচার হোক?
বাবা মার সাথে ভালো থাকবে তোমার মনে হয় না একবারও? আর কত কষ্ট করবে আমার মেয়েটা বলো? আমি তো আর নিতে পারছি না, আমি তোর মা, আমি ওর মা, তুমি আমাকে এই হেল্পটা করো বাবা। প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার, দেখো আমার জ্বরটা মেপে, উঠে যে গেছে 3.5-4, কোন ডাক্তার? কি করছিস? ডাক্তার প্র্যাকটিস, আসো। আরে প্রেমের জ্বরে মরছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার, দেখো আমার জ্বরটা মেপে, উঠে যে গেছে 3.5-4। আই শোন না, তোর কাছে 400 টাকা আছে? মার ওই ইনসুলিন শেষ হয়ে গেছে, ইনসুলিন কিনতে হবে। 400 টাকা? 400 টাকা তো হবে না। ও 500 টাকা আছে, নিতে পারো। তুই না খালি জ্বালায়। বেতন পেলে দিয়ে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, জানি, সব জানি, সব। এই ব্যারিস্টার সাহেব কল দিয়েছে আমাকে। মিস্টার সায়ান তোকে ফোন দেয়? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখি। হ্যালো ব্যারিস্টার সাহেব, কি অবস্থা? কেমন আছো অথই? আমি তো বেশ ভালো আছি, আপনার কি অবস্থা? এই তো তেমন একটা ভালো না, জ্বর জ্বর লাগছে। আরে বলেন কি, কিসের জ্বর, কেমন জ্বর? জ্বরের আবার রকম আছে নাকি? জ্বর তো জ্বরই। আরে কি বলছেন, জ্বর তো নানা কারণে হয়। ধরেন মনের জ্বর, শরীরের জ্বর, ভালোবাসার জ্বর। আপনার কি কারণে হয়েছে? থাক আমি আসি। হ্যাঁ তা ঠিক, জ্বর তো আসলে নিজে একটা রোগ নয়, এটা জাস্ট একটা সিম্পটম। হয়তোবা আমার শরীরে কোনো কিছু ঠিকমতো ফাংশন করছে না, তাই বলে জ্বর এসছে। হুম। এনিহাউ, তোমার কি অবস্থা, কি করছো? আমি তো এই যে নাজিফা আপুর সাথে গলাগলি করে বসে আছি। নাজিফা তোমার সাথে, মানে এই মুহূর্তে তোমার পাশে? পাশে মানে খুবই পাশে, একদম গলাগলি। কি হলো, কথা বলবেন তার সাথে? না কিছু না, আজ তাহলে রাখি। শুনেন ব্যারিস্টার সাহেব, এই জ্বর কিন্তু ভালো জ্বর না, বুঝে শুনে ডাক্তার দেখাতে হবে। আর ডাক্তারটাও কিন্তু বুঝে শুনে দেখাতে হবে, কারণ সব ডাক্তারের কাছে এই জ্বর আপনার সারবে না। তো বুঝে শুনে একটা ভালো ডাক্তার দেখান। বাই। এ তো দেখছি রীতিমতো ফ্লার্ট। এই ঘটনাটা কি, খুলে বলতো আমাকে। ঘটনা হচ্ছে তুমি। আমি মানে কি যাতা বলি, দূর। আরে সায়েন সাহেবের জয়কান্ত তুমি। আরে কি ফালতু কথা বলছিস? ফালতু কথা বলছি না আমি। আরে সে তোমার মেয়ের জন্য কেন পাখি কিনে নিয়ে আসবে, আর তোমাকে কেন বাসা পর্যন্ত নিয়ে আসবে, আমি বুঝি না। তো কি হয়েছে? কি হয়েছে সেটা তো আবার কয়েকদিন পরেই বোঝা যাবে। আপাতত সে ডাক্তার সিরিয়াল নিচ্ছে। সিরিয়াল? হ্যাঁ, ওই যে ডাক্তার চেম্বারে থাকে না কিছু মানুষ, কল করে পেশেন্টের সিরিয়াল নেয়, ওইরকম সে সিরিয়াল দিচ্ছে। হ্যাঁ, আমি হচ্ছে সেই লোক যে কিনা সিরিয়াল নেয়। সায়ন ভাই হচ্ছে পেশেন্ট, সে আমাকে ফোন করে সিরিয়াল নিচ্ছে, তুমি হচ্ছে ডাক্তার, আর আমি আর তোমাদের মাঝখানে একটা ছোট্ট সিঁড়ি। কি মনের মাধুরী মিশিয়ে যা খুশি তাই বানিয়ে বানিয়ে বলছিস। প্রেমের জন্য যাচ্ছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার। মিস্টার শাহিন কি আমাকে সত্যি পছন্দ করে? না না, সেরকম তো কিছু বলেনি। এই অথই সব বানিয়ে বানিয়ে বলেছে। জ্বর, ডাক্তার, পাজি মেয়ে একটা, বয়স কম,
মাথার মধ্যে খালি প্রেম করে। মিতুল, মিতুল তুমি? শুধু মিতুল না, মরহুম ডাক্তার মিতুল, ABCD from Dhaka Medical College, EFGH from London, and XYZ from nowhere. থাক থাক, আর তোমার এই ডিগ্রির ফিরিস্তি দেয়া লাগবে না। তুমি যে কত বড় ডাক্তার সেটা আমার জানা আছে। কিন্তু তুমি এটা কি জানো যে তুমি সামনে একটা বড় মানসিক সমস্যায় পড়তে যাচ্ছ? কি সমস্যা? এই যে তুমি বারবার তোমার মৃত স্বামীকে দেখো, তার সাথে কথা বলো, এটা তো এক ধরনের রোগ, অনেকটা সিজোফ্রেনিয়ার মতো। তোমাকে তো আগেও বলেছি, মনে নেই? হ্যাঁ মনে আছে। তাহলে তাহলে আমার তোমার সঙ্গে এভাবে দেখা করতে ভালো লাগে মিতু, তোমার সঙ্গে এভাবে কথা বলতে ভালো লাগে। কিন্তু দেখো, আমি তো আর নেই, তোমার সামনে তোমার অর্ধেক জীবনটা পড়ে আছে। তুমি কি সেখানে শুধু আমাকে আঁকড়ে ধরে পড়ে থাকবে? চুপ করো না মিতুল, এদিকে এসো, এসো। দেখো তো আমার জ্বর আছে কিনা। মনে হচ্ছে একটু আছে। তাহলে ওষুধ দাও। কি ওষুধ দেব? তুমি না ডক্টর, তুমি তো সব জানো। আচ্ছা ঠিক আছে, জলপট্টির কাপড় আর পানি নিয়ে আসছি। মিতুল, এই নাও। কিন্তু পানি তো লাগবে। নাও। সাত সমুদ্র থেকেও বেশি আছে। মিতুল কেন একলা ফেলে চলে গেলে? আমি বাকি জীবনটা কেমন করে বাঁচবো? মিতুল, কি ব্যাপার নার্গিস, তুমি এখানে এভাবে শুয়ে আছো কেন? আমার কখন কি হলো, এত শরীর খারাপ করছিল, মানে আমার মাথা ঘুরছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। শরীর কি খুব বেশি খারাপ? কাল ডাক্তারের কাছে গিয়েছিলাম তো। কি বললো ডাক্তার? কি আর বলবে, বললো যে বয়স হয়ে গেছে, নানা ধরনের অসুবিধা, হাতে আর বেশি সময় নেই। কি
ডাক্তার তোমাকে এই কথা বলেছে? মুখের উপরে এরকম বলতে পারলো? সরাসরি তো কেউ বলে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে এই আর কি। কোন ডাক্তারের কাছে গিয়েছি? আরে বাদ দাও, তোমার রুটি করে। আরে রাখো তো এ সমস্ত, তোমার শরীর খারাপ। কার কাছে গিয়েছিলে, আনাস নাকি ওই কাফি? ওনারা তো ওভার এক্সপেরিয়েন্স, কিন্তু কিছুই বোঝে না। এতদিন ধরে তো ট্রিটমেন্ট করলো, কিছু তো হলো না। শেষে আমি একটা নতুন ডাক্তারের কাছে গেছিলাম। কি বোকার মতো কথা বলছো নার্গিস, একদম উল্টো কথা। এই বয়স্করাই তো বেশি এক্সপেরিয়েন্সড, আর আনাজরা দেশের সবচেয়ে বড় ডাক্তারদের একজন। ওদেরকে না দেখিয়ে তুমি একজন নতুন ডাক্তারকে দেখালে, আর সে কি উল্টো পাল্টা কথা বললে? এমনিতেই তুমি মেন্টালি উইক, ওদের কথা শুনে আরো উইক হয়ে যাবে তো। না না না, আমি কাল সকালে তোমাকে আনাসের কাছে নিয়ে যাব। আর ডাক্তার ফাক্তারের কথা বলো না তো, আমার মনের ভেতরেও তো একটা মানুষ আছে। আচ্ছা না, আমার মন বলছে যে আমার আর বেশি সময় নেই, ডাক্তার দেখি আর লাভ হবে। এমন কথা বলো না নার্গিস। কি ভাবছো? ভাবছি পারফরমেন্সের কথা ভাবছি। যেই না আমাদের ডিপার্টমেন্ট, তার আবার নবীন বরণ, তার আবার প্রোগ্রাম। আশ্চর্য, যতটুকুই হোক ডিপার্টমেন্ট, পারফরমেন্স তো ভালো হতে হবে নাকি? আমি একটা খারাপ পারফরমেন্স দিয়ে দিলাম, তারপর ইজ্জতে ফালদা উড়ে গেল, তারপর সবাই সেটা নিয়ে টিটকারি শুরু করলো, কি হবে? ভালো নাচতে না পারলে নাচবা না। হ্যাঁ, আমি তো ভালো নাচতে পারি। তাহলে সমস্যা কি? সমস্যা গানটা, এই গানটা না একটা পার্টনার দরকার, পার্টনারের সাথে নাচতে হবে। এখন কাউকে তো পার্টনার হিসেবে পাচ্ছি না, ঝামেলা হচ্ছে কাউকে চিনি না। নক্ষত্র, পার্টনার হবি? আমি তোমার পার্টনার হবো? স্টেজ উঠে নাচ? পাগল না কেন? নক্ষত্র, আমি তো আরে আমি তোকে নাচ শিখিয়ে নিবো তো। মানে আমি স্টেজে উঠে নাচবো? স্টেজের নাম শুনলে আমার হাত পায়ে যে কাঁপে, ঠান্ডা হয়ে যায়, আমার পা কাঁপে, আমি চোখে মুখে সরষে ফুল দেখি, আমি ভয় তোতলায়, ঘাম চলে যায় আমার। এক সেকেন্ড, তুই এখন কেন কাঁপছিস? ওই যে বললাম না, স্টেজের নাম শুনলে আমার তোতলামি শুরু হয়ে যায়। মাই গড, তো আসলেই খারাপ অবস্থা। হ্যাঁ, তাহলে এখন আমি কি করব? কার সাথে পারফরমেন্স দেব? আচ্ছা, ওই তোর সাথে একটা ছেলেকে কথা বলতে দেখছিলাম, তোর মনে হয় পরিচিত। কি যেন নাম ছেলেটার? খুব হ্যান্ডসাম করে, সম্রাট। ও আমার সাথে নাচবে? ওকে আমি কোলে নিয়ে বসে আছি তো, যে আমি ওকে জিজ্ঞেস করলে ও রাজি হয়ে যাবে। তুমি যে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো। ওকে, ঠিক আছে, তুই এখানে থাক, আমি গিয়ে ওর সাথে কথা বলি, দেখি ওকে রাজি করতে পারি কিনা। ওকে, বাই। তো রাজি হবেই, তোমাকে দেখলেই তো হাসি দিবের মতো করে চোখ করে তাকায় থাকে। বুঝছা বেটা? না না, সম্রাটকে নাস্তা দেওয়া যাবে না তোমার সাথে। কি করে? এত কনফিউজ কেন শায়ন? তুই তাকে আজকে একটা ডিনার ইনভাইট কর, আর সেখানে তোর ভালো লাগার কথাটা তুই অনেস্টলি বল। এরপর সে রাজি হলে হলো, তাহলে নাই, সেও ভালো থাকলো, তুইও ভালো থাকলো। মিস্টার শায়ান, ইয়েস। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। কি কথা মিস্টার?
আসলে ব্যাপারটা পার্সোনাল একটা ম্যাটার, কিন্তু আসলে অথৈকে তো আমি ছোটবেলা থেকে চিনি, তাই আসলে বলতে হচ্ছে। অথর কি হয়েছে? ও একটু পাগলাটে টাইপের, বয়স কম, সবেমাত্র ইউনিভার্সিটিতে উঠেছে, চোখে রঙিন চশমা, দুনিয়ার কোনো কিছু বোঝে না। কিন্তু অথর তো বেশ স্মার্ট। ওটা বাইরে দিয়ে দেখা যায়, আসলে অনেক বোকা। ওকে, দেন কি হলো বলুন। আসলে কিভাবে যে বলি, আবার বলাটাও দরকার। দেখুন মিস্টার শায়ান, আপনি অনেক স্মার্ট, হ্যান্ডসাম, রিচ। অথৈর মতো টিনেজ বয়সী মেয়েরা আপনার ব্যাপারে অ্যাট্রাক্টেড হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যদি... আপনি কি ভাবছেন আমি অথৈকে এক্সপ্লয়েট করব? না না না, আমি আপনার ব্যাপারে কিছু বলছি না, আমি তো আপনাকে চিনি। কিন্তু ও যদি... দেখুন, ও যদি আমার ব্যাপারে অ্যাট্রাক্টেড হয়েও থাকে, আপনি কি করে ভাবছেন যে আমি এরকম একটা ইররেসপন্সিবল কাজ করতে পারি, এরকম আচরণ করতে পারি? আমি ভেবেছিলাম আপনি আমাকে কিছুটা চিনেন, কিন্তু আমি আপনাকে নিয়ে কি ভাবি আর আপনি বা আমাকে নিয়ে কি ভাবি। মনের ভেতর বন্ধ চোখে কানামাছি, পাল্টেছিস তুই কিছুটা রং, আমি একই আছি। চল উড়ে যাই আবার দুজন মেঘের ডানায় ভেসে, ইচ্ছে ঘুরি ইচ্ছে মতো চল উড়াই আকাশে। চল উড়ে যাই আবার দুজন মেঘের ডানায় ভেসে, ইচ্ছে ঘুরি ইচ্ছে মতো চল উড়াই আকাশে। একলা একলা ঘরে শূন্যতার বাড়ে, তুই আছিস তোর মতোই আমার বুকটা পড়ে। কেমন ছিলাম দুজন, কেন হলো এমন? ঘুম চোখে আড়ালে থমকে গেল জীবন। চল উড়ে যাই আবার দুজন মেঘের ডানায় ভেসে, ইচ্ছে ঘুরি ইচ্ছে মতো চল উড়াই আকাশে। চল উড়ে যাই আবার দুজন মেঘের ডানায় ভেসে, ইচ্ছে ঘুরি ইচ্ছে মতো চল উড়াই আকাশে। আপনার আপকামিং অ্যালবামের, তো অ্যালবামটি সম্পর্কে একটু জানান। অ্যালবামটি পুরো অ্যালবামটি কম্পোজিশন করেছেন বর্ণচক্র। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান সাহেব ভালো আছেন? এই আর শরীর বুঝেন না,
আজকে ডায়াবেটিস, কালকে প্রেশার বেশি, এইসব নিয়ে আর কি। আপনি কেমন আছেন? আমি জি দোয়া করবেন আমি যেন ভালো থাকি। বলতে তো পারছিলাম না বেয়ান সাহেব, আমার এই নেগেটিভ এই পজিটিভ বলে বলে কালকে ডক্টর কনফার্ম করলো যে আমার ক্যান্সার হয়েছে। কি? জি ক্যান্সার ধরা পড়েছে আমার। বলেন কি? ক্যান্সার? হ্যাঁ বেয়ান সাহেব, সময় আর বেশি নেই। কি বলেন এগুলো? কবে? গতকাল কি ডাক্তার বললেন আপনি মাঝে মাঝে পারলে আমাকে দেখতে আসবেন, আর যদি সম্ভব হয় আরিয়ানাকেও সাথে করে নিয়ে আসবেন। ইয়ে মানে নাজিফাকে কি বলেছেন? না না, নাজিফা তো আমার একটাই মেয়ে, বাবা মেয়ের কথাই হয় না, ওকে কেমন করে বলি বলেন তো? নাজিফা কসম খেয়েছে যে বাবার সাথে কখনোই কথা বলবে না, এ বাড়িতে আসবে না। আপনি আমাকে একটাই কথা দেন যে আমি যদি মারা যাই ও যেন আমার মরা মুখটা দেখতে আসে। ছি ছি, এগুলো কি বলেন? আপনি ভালো করে চিকিৎসা করেন। শুনেছি তো এখন ক্যান্সারের অনেক ভালো ভালো চিকিৎসা হয়। বেয়ান সাহেব আমি রাখি, আমার শরীরটা একটু খারাপ করছে, গলাটা খুশখুশ হচ্ছে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ফোন দেবো জি। আচ্ছা, খোদা হাফেজ। নার্গিস, হ্যাঁ ডক্টর আয়নের সাথে আমার কথা হয়েছে। আচ্ছা 1 ঘন্টা পরে বসবে। হ্যাঁ আমার মনে হয় বেরিয়ে পড়ি, চলো, আর দেরি করে ঠিক হবে না। আবার ডাক্তার কেন? আমি তো ভালোই আছি। সকালেই তো কিসব ভয়ঙ্কর কথা বলছিলে। ও বলছিলাম হ্যাঁ মানে তখন কেমন যেন অস্বস্তি লাগছিল, কিন্তু এখন তো একদম ভালো আছি, একদম আর কোনো কমপ্লেক্সই নেই। না না, তারপরেও চলো একবার দেখে আসি। আয়নকে তো সবসময় পাওয়া যায় না। আমি তোমাকে বলছি যে আমার কোনো অসুখ নেই, তারপর তুমি আমাকে জোর করছো, আমি বুঝতে পারছি না কেন। বস। আচ্ছা, এই যে আমরা একজন একজনকে কখনো তুমি কখনো ওই যে তুই তোকারি করি, এই বিষয়টা একটা ফয়সালা হওয়া দরকার। আরে এসব সিদ্ধান্ত পরে নেওয়া যাবে, কিন্তু কথা হচ্ছে আমি না সম্রাটকে পেলামই তো না। আচ্ছা ওর কোনো নাম্বার আছে তোর কাছে? সম্রাটকে কি খুব দরকার? হ্যাঁ বললাম না, নাচের জন্য তো একটা পার্টনার দরকার, আর সম্রাট গুড লুকিং আছে, আমার সাথে মানাবে। মানে তোমার কি এরকম কোনো গানই নাচতে হবে যেটাতে একটা পার্টনার লাগে? তারপর আবার কি কি একটা গান বের করছো, ডাক্তার, জ্বর, মরে, সব হাবি যাবি। আমরা ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমরা লজিক্যাল গান গাবো। তো কি হয়েছে? আমরা ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট না, আমরা তো লজিক্যাল গান করব। ডাক্তাররা কখন আমাদেরকে নিয়ে গান করে, আমরা কেন ওদেরকে নিয়ে গান করব? কিন্তু উকিল ভাইসটা নিয়ে কি কোনো গান আছে? আমার তো মাথায় আসছে না। আরে অবশ্যই আছে, আমি ইউটিউবে সার্চ দিয়ে রেখেছি, তুমি সার্চ দিয়ে দেখলে তুমিও পাবে। মানে কি গান গাবো আমরা? ব্যারিস্টার, আদালত, এরকম গান আছে না? তুমি একটু গেয়ে শোনাও তো, তাহলে আমি দেখি যে গানটা কেমন গান, আমি নাচে কোরিওগ্রাফ করতে পারবো কিনা। ইউটিউবে আছে, আমি গান গাইতে পারি না তো। আরে গান এখন একটু চেষ্টা করি, দেখি, বলো যে হ্যাঁ পারবো, গাও। থাকতো যদি প্রেমের আদালত, থাকতো সে থাই উকিল ব্যারিস্টার, দুটি হৃদয় খুন করেছে যারা, তাদের করতো বিচার গো। সুন্দর একটা, খুব মায়াবী, খুবই দুঃখের আর খুব স্লো গান। এই গান দিয়ে নাচবো কিভাবে? নাচা যাবে? না না, তুমি তো ভালো নাচো, তুমি একটু চিন্তা করলেই
তুমি এই গানের বিভিন্ন মুদ্রা বের করে ফেলতে পারবা। আর এই গানটা হচ্ছে এমন একটা গান, এই গানে তোমার কোনো পার্টনারই দরকার নাই। তুমি শুধু স্টেজ দিয়ে শাবনূর আপার মতো এদিক থেকে গড়াবা, ডান দিক থেকে বামে আসবা আর কষ্টে গান গাবা। হ্যাঁ, তুই কি চাস না আমি কোনো পার্টনারের সাথে নাচি কিংবা কোনো ছেলের সাথে নাচি, রাইট? হ্যাঁ, না 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 না, এটা আমি কেন চাবো? এটা পুরোপুরি তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি কার সাথে নাচবা, কার সাথে নাচবা না, কোন গানে নাচবা, কোন গানে নাচবা না, কোন ডিপার্টমেন্টের জন্য নাচবা, তোমার ব্যাপার। এটাতে আমার কিছু যায় আসে না। এনিওয়ে, বাবা আমার বাসটার টাইম হয়ে গেছে। বাই, বেস্ট অফ লাক। আমার তো মনে হয় তুই আর তুই থাকবি না রে, খুব তাড়াতাড়ি তুমি হয়ে যাবি। আমি তোমাকে কি মনে করি নাজিফা, আর তুমি আমাকে এরকম মনে করো? আমি অন্য কোনো মেয়ের সাথে ছেলে খেলা করব? তুমি তুমি মিস্টার শায়ন কি আমার উপর রাগ করলো? উনি তো একদম অফিস থেকে বের হয়ে গেল। না না, আমার ওই কথা বলাটা একদম ঠিক হয়নি। হ্যালো মা। তুমি কি কিছু জানো? কি হয়েছে মা? তোমার মা কিছু বলেনি? না তো। তোমার মায়ের নাকি... কি হয়েছে মার? তোমার মায়ের নাকি ক্যান্সার ধরা পড়েছে। কি? নাজিফার কাছে কি কোনো খবর জানি যে আমার ক্যান্সার হয়েছে? তাও সে আসে না কেন? আমার ক্যান্সার হয়েছে, ও আসবে না এ বাড়িতে? নাকি বাবার প্রতি এত রাগ যে আমার ক্যান্সারের কথা শুনেও সে কি আগে করবে? ওর কি বাবার প্রতি রাগটাই বড় নাকি মায়ের প্রতি মায়া? হ্যালো, হ্যাঁ নাজিবা, কল দিয়েছিলি? গতকালকে যে মা তোর চেম্বারে এসেছিল, মার রিপোর্ট কিছু দেখেছিলে? মার যে ক্যান্সার, তুই কি জানিস কিছু? ক্যান্সার? শরীফ, চুপ করে থাকিস না, বল কিছু। তুই আন্টির সাথেই কথা বল না। মা ফোন ধরছে না। তাহলে অন্য কারো সাথে, মানে তোর বাবা? আমি আমার বাবার সাথে কথা বলি না, তুই জানিস না? তাহলে অন্য কারো সাথে, মানে তোর ওই চাকর বাকর? আমি
কারো নাম্বারই জানি না রে। মা ফোন ধরছে না, এদিকে কেউ কিচ্ছু বলছে না। আই ফ্রেন্ড, আই, আমি তোকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা যাক, দেখুক দুনিয়াটা কেমন। যে ফ্যামিলিতে সে বিয়ে করেছে সেখানে তোমার মেয়ে এক মুহূর্ত টিকতে পারবে না। সে নিজেই কেঁদে কেটে এই বাড়িতে ফিরে আসবে। সেদিন দরকার হলে আবার আমরা আমাদের মেয়ে বলে মেনে নেব। তার মানে কি এখন আমি তোমাদের কাছে পর? এই বাড়ি থেকে আজ যদি তুমি চলে যাও তাহলে তুমি আর আমার মেয়ে নও। তাহলে আজ থেকে আমি তোমাদের মেয়ে না। আমি যদি ধুলাতে মিশেও যাই তাও এই বাড়িতে কোনোদিন আসবো না। তখন তুমি বুঝবে। তাই বলছি যেটা সেটা করো। যত তাড়াতাড়ি এই ভুল শুধরানো যায় ততই ভালো। আমি ভালো ফ্যামিলি দেখে তোমাকে বিয়ে দেবো। আছি। দশটা বছর পর তুই এসেছিস। ভেতরে যা।
কি ব্যাপার ব্যারিস্টার সাহেব, আপনি দেখি আমার পিছন পিছন আমার ক্যাম্পাস পর্যন্ত চলে এসেছেন। আমি ফান করে মুডে নাই অত। এনি প্রবলেম শান ভাই? অথয় আমি কি তোমাকে এমন কোনো কথা বলেছি বা এমন কোনো বিহেভ করেছি তোমার সাথে যাতে তোমার মনে হয়েছে যে আমি তোমাকে ভুল পথে নিতে চাই? কি বলছেন? আমি তো বুঝতে পারছি না। না, এমন কিছু তো করেননি। তাহলে নাজিফা এমন অভিযোগ কেন করবে? নাজিফা আপু বলেছে এসব কথা? ইয়েস। আরে আমি তো নাজিফা আপুকেই বলেছি যে আপনি তার প্রতি ইন্টারেস্টেড, এবং আপনাকেও বলেছি যে নাজিফা আপুর প্রতি যাতে আরো কেয়ারফুলি আপনি অ্যাপ্রোচ করেন। Then what happened? Listen, নাজিফার মাথায় এই চিন্তা। সত্যি কথা বলছি, আমি না আপনি আর নাজিফা আপুর মাঝে আসতেই চাই না। আমি নাজিফা আপুকে এসব কথা বলিনি, সো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি আপনার সাথে অনেক দুষ্টামি করি, ফান করি, আমার মধ্যেও এই ধরনের কোনো ইচ্ছা নেই, বিলিভ মি প্লিজ। আমিও সেটাই ফিল করি। ইউ নো হোয়াট শান ভাই, আমার না খুবই খারাপ লাগছে। আমি নাজিফা আপুকে অনেক ভালোবাসি, আমি আরিয়ানাকে অনেক ভালোবাসি, আরিয়ানার দাদিকেও অনেক ভালোবাসি, কিন্তু এত কিছুর পরেও না নাজিফা আপু একটু বেশি কমপ্লিকেটেড। তাকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা, তার ভালো চায় যারা, সে তাদের সাথেই বেশি খারাপ ব্যবহার করে। তার বাবা মায়ের সাথেই তো তার কোনো সম্পর্ক নেই। বাবা মা, ওনাদের ব্যাপার তো আমি কিছুই জানি না। আচ্ছা, ঘটনা কি বলো তো? নাজিফা আপুর বাবা বলতে গেলে তাকে ত্যায্যই করেছে, সে ওই বাড়িতে যায় না। ওনার মা ওনার জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু সেই সাহায্য নাজিফা আপু নিতে চায় না। এইসব করতে যেয়ে নানা রকম ক্যাচাল করে সব সম্পর্ক নষ্ট করে রেখেছে। I see. I see. মা, তুমি কোনো চিন্তা করো না, এখন অনেক বড় বড় ট্রিটমেন্ট আছে, তুমি একদম কোনো চিন্তা করো না। দরকার হয় দেশের বাইরে যাব। ওসব কথা পরে হবে, কতদিন পরে নিজের বাড়িতে এসেছিস, ঘুরে ঘুরে সব দেখ, তোর নিজের ঘরটা ঠিক আগের মতোই আছে। চল দেখি। মা, তুমি এতদিন আমাকে জানোনি? আর তোমার স্বামী কি করছিল? সে তোমাকে সিঙ্গাপুর আমেরিকা নিয়ে ট্রিটমেন্ট করাতে পারলো না? কি করবে সে এত টাকা পয়সা দিয়ে? বাসায় তো কোনো কাজের লোকও দেখছি না। তোমার এই অবস্থায় সবাই তোমাকে রেখে কই গেছে?
হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি রাজিয়া। রাজিয়া? কোন রাজিয়া? আমি আরিয়ানার দাদি, আপনার ব্যাং। আপনি? আপনি কি বাড়িতে না বাইরে? আমি দুঃখিত, আপনি এসব প্রশ্ন আমাকে কেন করছেন? আমার নাম্বার আপনাকে কে দিল? আমি আপনার অফিস থেকে নাম্বার নিয়েছি। ও, কোনো প্রবলেম? না, মানে ব্যাং সাহেবকে অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, উনি ফোন ধরতেছেন না, সেই জন্যে। আশ্চর্য, ঘুমিয়ে আছে হয়তো, পরে ব্যাক করবে। তারপরও আপনি একবার খোঁজ নেন, কখন কি হয়ে যায়। জি, আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না। না মানে উনি না ক্যান্সারের রোগী। হোয়াট? কে ক্যান্সারের রোগী? কেন, আপনি জানেন না? নার্গিস? নার্গিসের ক্যান্সার? নার্গিস? নার্গিসের ক্যান্সার? তুই চল না, তোর রুমটা দেখবি। তুই ঠিক যেভাবে রেখে গেছিলে না, আমি ঠিক তেমন করে রেখেছি। চল। মা, তুমি এত অস্থির হও না তো, একটু শান্ত হয়ে বসো। চল না, তুই তো এখন থেকে এই বাড়িতেই থাকবি। হ্যাঁ, থাকবি না? আমার শেষ কটা দিন তুই আমার সাথে থাকবি না? এসব কথা বলো না তো মা, তুমি সুস্থ হয়ে উঠবা। কি জানিস, যদি সুস্থ না হই, তুই আরিয়ানাকে একটা ফোন কর, ও এসে এ বাড়িতেই থাকবে। আমার এই শেষ সময় তুই আমার কাছে থাকবি না মা? হ্যাঁ মা। সারাদিন শুধু ফোনে কথা বলে, না হলে শুধু ফেসবুকিং করে। পরে কল দিচ্ছি। আর পাগনামি করবি করবি আর পাগনামি করবি? এইসব পাগনামি তুই তোর মায়ের সাথে যে করবি, বুঝলি? কি হয়েছে? আমি তো একটু মজা করেছি। আমার সাথে আর দুষ্টামি করা যাবে না। তুফান, তুফান, তুফান। স্যার, নাজিফা কোথায়? স্যার উনি তো একটু বাইরে গেছে। বাইরে গেছে? অফিসে কাজে? আমি ওয়াসিফ সাহেবকে কতবার বলেছি যে রিসেপশনিস্ট ডেস্কে থাকবে, অফিসে কোনো কাজে বাইরে যাবেন। ওয়াসিফ সাহেবকে ডাক দেন। না 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 স্যার, ওয়াসিফ সাহেব তো ওনাকে বাইরে পাঠায় নাই। নাজিফা আপা তার নিজের ব্যক্তিগত পার্সোনাল কাজে বাইরে গেছে। এই যাকে বলে গেছে? জানি না স্যার। সুইটিকে ডাক দাও, কুইক। সুইটি! ওনার কি এমন পার্সোনাল কাজ যে অফিস ছেড়ে তাকে চলে যেতে হলো? জাস্ট বললেন ফ্যামিলি প্রবলেম। সেই কারণটাই তো আমি জানতে চাচ্ছি। সেটা তো বলতে পারবো না। কোনো রিজন ছাড়া আপনি তাকে ছুটি দিলেন? কেমন অ্যাডমিন আপনি? আমি এই অফিসে কি হচ্ছে?
যে যার মতো আসছে, যে যার মতো চলে যাচ্ছে, যা ইচ্ছা ভাবছে, যা ইচ্ছা বলছে। এইভাবে অফিস চলবে এখন? লিসেন কেয়ারফুলি, এই অফিসে যদি কোনো কারণ ছাড়া কেউ না আসে বা ছুটি নেয়, তার বেতন কাটা যায়। সবাইকে বলে দিয়েন। জি স্যার। স্পেশালি ওনাকে। শাহানকে তো এরকম ফায়ার হতে দেখিনি। তুফান, স্যার। আমার জন্য কফি আনো। স্যার। জি মিস্টার শাহান, স্যার। এই অফিসে কি হচ্ছে একটু ভাববেন। রাগে ফায়ার হলে তাকে আরো ফায়ার লাগে। এইভাবে কেন হাত রাখছো মৃত্যু পথযাত্রীর মতো? আরে ফিল করো আমি তোমার প্রেমিকা। কিন্তু সিএনজিওয়ালাকে তো টাকা দিতে হবে, আমার কাছে তো টাকা নেই। মার কাছেও তো নেই, কি করা যায়? এক কাজ কর, অথয়ের কাছে গিয়ে চা। না না, সে আমাকে বকা দিয়েছে, তার কাছ থেকে আমি টাকা নিব না। তুমি ভেবেছো এই মিথ্যেটা দিয়ে তুমি আমার আর তোমার মেয়ের ভেতরকার দেওয়ালটাকে ভেঙে ফেলবে? নো, নেভার। 10 বছর আগেও বলেছি, আবারও বলছি, তার আগে নাজিফাকে স্বীকার করতে হবে মিতুলকে বিয়ে করে সে বিরাট ভুল করেছে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন, বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।